ওই জামাই, জামাই তাড়াতাড়ি দাও ছুরি লইয়া বের হও। একটা বড় দান আছে, দানটা মারতে হইব। আরে বাসর পরেও করতে পারবা, এই দানটা মাইরা আসি পরে বাসর কইর। তাড়াতাড়ি আসো, দাও ছুরি লইয়া, দান মারতে হইব। এই তুমি কি ভুলে গেছো? তুমি পাগল হয়ে গেছো? তোমার লজ্জা শরম বলতে কিছু নাই? তুমি কি ভুলে গেছো যে আজকে তোমার মেয়ের বাসর রাত? আর এই বাসর রাত্রের দিন তুমি মেয়ের জামাইরে বলতেছো ডাকাতি করতে যাওয়ার জন্য? তোমার কি লজ্জা শরম নাই? আমার মাথাও ঠিক আছে, লজ্জা শরমও ঠিক আছে, তোমার মাথা ঠিক নাই। আরে আজকে বাসর হইছে তো কি হইছে, বাসর কি ফুরাইয়া যাইতে আছে নাকি? কিন্তু এই দান আজকে যদি মারতে না পারি তাইলে আর কোনো দিন মারা যাইব না। এই সুযোগ বারবার আসে না, বছরে একবার আসে। এই দান যদি মারতে পারি তাইলে তোমার মাইয়া এই দেশে না, মালয়েশিয়াতে গিয়া বাসর করতে পারবো। তাই তোমার এই বাসরের থেকে আমার এই দান মারাটা জরুরি, বুঝতে পারছো? আর সেটা এই জামাইরে ছাড়া সম্ভব না। ওই জামাই, তাড়াতাড়ি বাইর হইয়া আসো। শুনেন না, শুনছেন? আজকে আমাদের বাসর রাত। এই একটা রাতের জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে অনেক বছর ধরে অপেক্ষা করে, মনের মধ্যে নানান রকম স্বপ্ন সাজিয়ে রাখে। স্বামী স্ত্রী দুইজন দুজনের সাথে তাদের মতের বিনিময় করে, তাদের মনের আন্ডারস্ট্যান্ডিং হয়, প্রেম হয়, ভালোবাসা হয়, আদর সোহাগে এ বাসর রাতটা কাটে। তাই বলছিলাম কি, আজকের রাতে ডাকাতি না করতে গেলে হয় না, সারা জীবন তো ডাকাতি করবাই। আজকে যেও না প্লিজ। আরে বুঝতে পারতেছো না কেন? শ্বশুরে বা কি বলে গেল? বড় দাইন পেয়েছে, বড় দাইন মারতে হইব। আর একটা বার যদি এই দানটা লাইগা যায়, তুমি চিন্তা করতেছো কেন? তোমার সাথে আমি এখানে বাসর করবো, তোমার সাথে পুরো বিশ্বে বাসর করবো, বোঝো নাই? একটা বার দাইনটা লাগতে দাও। আর বাসর কি একদম শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, যে আমি তোমার সাথে আর কোনো দিন বাসর করতে পারবো না? চিন্তা করতেছো কেন? দাইন দাইমাইরা আয়, লালে লাল শাহজালাল হয়ে যাবো, তার কোনো চিন্তা থাকবো না। তুমি শুধু সাইজা পরে আমার জন্য একটু অপেক্ষা করো। আসি আমার লক্ষ্মী বউটা। আব্বা, দাউড়ে কি রেডি আছে? সব রেডি আছে, তাহলে চলেন। চলো তাড়াতাড়ি যাই। হ্যাঁ হায় আল্লাহ, এক কালো চুলারে বিয়া কইরা আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। এখন এই আশিক চুলারে বিয়া কইরা আমার মেয়ের জীবনটা জাহান্নাম হয়ে যাইব। আশিক চূড়া তো কালো চূড়ার থেকে এক ধাপ উপরে, তুমি রক্ষা করো। কি বললো তো আমার কথা? বাপের কথা নাইচা নিচে তো ডাকাত বিয়া করলা, আর ডাকাত তোমার বাসর ঘরে থুইয়া ডাকাতি করতে চলে গেছে। থাকো তুমি একলা বাসর ঘরে। মা, তুমি কি আজে বাজে কথা বলতেছো? আমি কেন জামাই ছাড়া হব? তাছাড়া আজকে আমাদের বাসর রাত, এটা ঠিক আছে। তোমার জামাই ডাকাতি করতে গেছে, পকেটে টাকা থাকলে না, মেয়েদের বিয়ের পরে প্রতিটা রাতই প্রথম রাত হয়, আর পকেটে টাকা না থাকলে বিয়ের প্রথম রাতও কাল রাত হয়। তাই আমার স্বামী ডাকাতি করে যখন আসবে আমরা তখনই বাসর রাত করব। এই ব্যাপারে তুমি কিছু বলবা না। ও আচ্ছা, এখন তো আমার কোনো কথাই তোর ভালো লাগতেছে না, তাই তো? কিন্তু এই তুই একদিন তোর মায়ের কাছে এসে বলবি, মা আমি তোমার কথা না শুনে ভুল করেছি, সেদিন যদি তোমার কথা শুনতাম তাহলে আজকে আমার এই চোখের পানি ঝরতো না। শোনো মা, তুমি আমাকে এইসব কথা কেন বলতেছো সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি আমাকে হিংসে করতেছো, হিংসে। আর তোমার হিংসে থেকেই তুমি আমাকে এইসব উল্টাপাল্টা কথা বলতেছো। আসলে তুমি চাও না তুমি আমার বাবার কাছ থেকে যেই সুখ পাচ্ছ আমি যেন আমার স্বামীর কাছ থেকে সেই সুখ পাই, তাই তোমার খুব জ্বলতেছে, খারাপ লাগতেছে, তাই না? শোনো মা, তুমি যত যা কিছুই বলো না কেন, আমি আমার এই ডাকাত স্বামীর সাথেই সংসার করব আর ওর সাথেই বাসর করব। আমি তোমার একটা কথাও শুনবো না, এবারে থেকে কোথাও যাবো না। কি কি বললি তুই? আমি তোরে হিংসা করতেছি? ঠিক আছে, আমি তোরে হিংসাই করি। দেখ একলা একলা বাসর করতে কেমন লাগে। থাক বাসর করে, জামাই যাই ডাকাতি করতে, আর যেন না আসে ফিরা।
রাখো তো এগুলো, চলো আজকে তুমি আর আমি মিলে একটা সুন্দর কোথাও ঘুরতে যাব। বিয়ের পর থেকে এ পর্যন্ত তুমি তো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও নাই। যতবারই ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছি ততবারই তুমি কাজের বাহানা দেখাইছো। চলো আজকে ঘুরতে যাব। রাখো না এগুলা। শোনো, আজকে তুমি আমাকে সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবা, এটাই আমার শেষ কথা। ওঠো তো, ওঠো। সমস্যা কি? হ্যাঁ, এত ঘুরতে মন চাই কিসের জন্যে? তুই জানোস না থানায় আমার নামে মামলা আছে, পুলিশ আমার খুঁজতেছে, আমি তো নিয়ে ঘুরতে যাব? আমার জীবনে কোনো মূল্য নেই তোর কাছে নাকি? না, তোমার জীবনের থেকে আমার ঘুরতে যাওয়াটা ইম্পর্টেন্ট না। বিয়ের পরে তোমাকে যতবারই বলছি আমাকে ঘুরতে নিয়ে যাও, ততবারই তুমি শুধু একই বাহানা দিছো আমাকে। আর এদিকে আমার বান্ধবীদেরকে দেখো, তাদের জামাইরা অল্প টাকা বেতনে চাকরি করে, কিন্তু তারা কত আনন্দে আছে, কত সুখে আছে, প্রতি মাসে মাসে ঘুরতে যায়। আর তুমি লাখ লাখ টাকা ইনকাম করেও বিয়ের পরে এই পর্যন্ত আমাকে ঘুরতে নিয়ে যাও না। তাহলে তোমার মতো বড় লোক চোরকে বিয়ে করে আমার কি লাভ হয়েছে? ওরাই ভালো আছে, গরিবকে বিয়ে করে। তুই বুঝোস না কেন? আমার ঝামেলা আছে, অন্ধকার আমার পছন্দ, বাইরে ঘুরতে আমার ভালো লাগে না। তুই ছবি তুলি, তোর আইফোন কিনে দিছি না? ছবি তোল না, করছে কে? আমার নিয়ে তুলতে হবো কেন? আর কি বললি? বান্ধবীর কথা বলতেছ? এই, ওই বেড়া তুই বিয়ে করছিস? বিয়ে তুই আমারে করছিস। আমি যেমনি সংসার চালামো অমনি সংসার চলবো, আমার কথা মতো সংসার চলবো, তোর কথা মতো চলবো। হ্যাঁ, ওই প্রমাণ কি দিছ গো? কিছুই দিতে পারে নাই। স্বর্ণ পরে তো এমনি স্বর্ণ, আর তোরে স্বর্ণ দিয়ে আমি ভরায় রাখছি, লাখ লাখ টাকা ইনকাম করতেছি, গায়ে লাগতেছে না? টাকার থেকে দূরে বড় কিছু আছে? দুনিয়াতে সব থেকে সুন্দর ঢাল কিসে জানোস? এই টাকার। টাকা না থাকলে তুইও আমার ঘরে থাকতি না। এই শোনো, সবসময় টাকা দিয়ে না বোর মন রক্ষা করা যায় না। বোর মন রক্ষা করতে হলে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাইতে হয়, ভালো ভালো ছবি তুলতে হয়, বউকে খাওয়াইতে হয়, বাইরে রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়। তুমি কি করো? সবসময় খালি তোমার কাজ কাজ কাজ। এত কাজের আমার ভালো লাগে না। জুতা দিয়ে পিটাইলে কপালে তারা খুলে যাবো, তখন তুই বুঝতে পারবি যে আমার মেজাজটা কতটা খারাপ আছে। এদিকে সরদা যাইতে বসি, তা আমার কাজ টাকাটা আমি বলতে পারতাছি না। দেখে দা, শোনো না, প্লিজ আমার কথাটা একটু রাখো। চলো না আজকে একটু ঘুরতে যাই, শুধু একটু ঘুরে চলে আসবো। ঘুরতে যাবি না? ঠিক আছে, শোন, তোর গোড়া ছড়েছি খারাপ। ঘুরতে যেতে এসে আমি বাসি না আমার জ্বালায়। যাইবা একটু ঘুরতে? তোর গোড়া তার মানে মা এতদিন আমাকে ঠিকই বলতো, কেন যে আমি মায়ের কথা শুনলাম না? যদি মায়ের কথা শুনতাম তাইলে হয়তো আজকে আমরা এই দিনগুলো দেখতে হইতো না। আমার সিদ্ধান্তই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত। আমার মতের লাগে যদি ঘটকের মত মিলা রায়, তাইলে কিন্তু আমার মায়ের আমি ওই জায়গায় দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ঘটক রফিক যে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। বসো বসো। এখন বলো, আমার মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজে পাইছ? কি বলেন সর্দার সাহেব, আমার নাম হলো রফিক ঘটক। যোগ্যপত্র আমি পাবো না, পাইবো কেরা? যোগ্যপত্র পাইছি, আর আমার ইতি মামনির জন্য এর চেয়ে বড় আর যোগ্যপত্র কোথাও আপনি পাবেন না। ছেলে হলে একের মাল, যেমন শিক্ষাগত যোগ্যতা তেমন চেহারাটা একদম আপেলের মতো। যত আমাদের ইতি মামনির সাথে সুন্দর মানাইব। ছেলে ব্যাংকে বড় অফিসার, লাখ লাখ টাকা ইনকাম করে। আমাদের ইতি মামনি খুব সুখে থাকবো। ওই বেটা, আমি কি তোরে কইছি যে কোনো চাকরিওয়ালা ছেলে খুঁজতে? আমি তো তোরে কইছি দিনে 1 লাখ টাকা ইনকাম করে এই রকমের কোনো পোলারে খুঁজতে। আমি তো চাকরিওয়ালা কোনো পোলার লগে আমি আমার মাইয়ারে বিয়া দেব না। তারা চাকরি কইরা কত টাকা ইনকাম করে? মাসে 1 লাখ টাকা ইনকাম করে। আরে বেটা, 1 লাখ টাকা তো আমি দিনে ইনকাম করি, বুঝতে পারছস? আমি তো আমার মাইয়ারে ছোটবেলার থেকে রাজকন্যার মতো বড় করছি। তাই আমি চাই এমন ছেলের কাছে আমার মেয়েরে বিয়ে দেবো যে দিনে 1 লাখ টাকা ইনকাম করে এবং আমার মাইয়ারে রাজনারীর মতো রাখতে পারে। দিনে লাখ টাকা কামায়,
এবং ওভার টাইম করে। এমন ছেলে তো আমি কখনো জীবনে দেখিনি। আরে বেটা, আমি দিনে 1 লাখ টাকা ইনকাম করি, সারাদিন ঘুরা ফিরা খাই, আর রাইতে ওভারটাইম কিরা 1 লাখ টাকা ইনকাম করি। এইভাবে বড়লোক হওয়া কোনো ব্যাপার না, বুঝোস নাই? আপনি তো ওভার টাইম করেন না, আপনি তো করেন চুরি ডাকাতি। তাহলে আপনার মেয়েকে চোর ডাকাতের সাথে বিয়ে দিবেন? আরে বেটা, আস্তে কথা বল। আমি যে রাইতে চুরি করি এইটা তো কেউ জানে না, সবাই জানে আমি রাইতে ওভারটাইম করি। আমার তো বেটা এখন বয়স হয়ে গেছে, অত খাটতে পারি না, বুঝতে পারছস? তাই আমি চাই এমন একটা চোর ছেলের সাথে আমার মাইয়ারে বিয়া দিতে, যে আমার দায়িত্বটা পালন করতে পারবে, বুঝতে পারছস? আর আমি তার উপরে সব দায়িত্ব দিয়া রাজার মতো বৈশা বৈশা খামার ঘুরো, বুঝোস নাই ব্যাপারটা? এই তুই কি বলতেছ সব? তোমার সাথে আমার বাবা মা বিয়া দিয়া আমার জীবনটা নষ্ট করে দিছে। তোমার মতো আরেকটা চুরের কাছে আমার মেয়েরে বিয়া দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিও না। বিশ্বাস করো, তোমার সাথে বিয়া হয়ে আসার পরের থেকে আমি একটা দিনও শান্তিতে ঘুমাইতে পারিনি। রাত হইলে আমি ভয়ে থাকি, এই বুঝি তুমি ধরা পড়লা, এই বুঝি তোমাকে থানায় নিয়ে গেল, এই বুঝি তোমার জেল ফাঁসি হইল। ওই চুপ কর, তোরে রাইতে ঘুমাইতে হইব না, দিনে ঘুমাইলেই তো হয়। ওই বিয়ের পর থেকে কত আমি কি তোরে অভাবে রাখছি? এই সমাজে টাকাই সব, বুঝছস? টাকাই সব। এক সময় আমি চাকরি করতাম, কিন্তু মানুষ আমারে দাম দিত না, বুঝতে পারছস? আর দেখ, এখন আমার কাছে টাকা আছে, আর মানুষ সব অনুষ্ঠানে আমারে দাওয়াত করে। আমার কাছে এখন টাকাই টাকা। শোনো, টাকাই জীবনের সব না। তুমি এখন বুঝতে পারছো না, সময় হলে তুমি ঠিক বুঝতে পারবা। তোরে এত বুঝতে হইব না, যাবো তার আমি বুঝবো। ওই ঘটক, আমার মাইয়ের জন্য তুমি পাত্রর ব্যবস্থা করতে পারবা, নাকি আমি আবার অন্য ঘটক দেখুন? না সর্দার সাহেব, আপনার অন্য ঘটক আর খুঁজতে হবে না। আপনার মনের মতো পাত্র আমি খুঁজে নিয়ে আসবো। ওই বেটা, তোরে আমি 1 সপ্তাহ টাইম দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে তুই আমার মাইয়ার জন্য যদি পাত্র খুঁজা বাইর করতে না পারো, তাইলে তোরে আমি কি করুম সেইটা তুই দেখতে পারবি। ঠিক আছে সর্দার সাহেব, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার মনের মতো পাত্র নিয়ে আসবো। যদি না নিয়ে আসতে পারি তখন যা করার করিন, কিন্তু সর্দার সাহেব একটু ফিরে যদি দিতেন। এই বেটা, এত টাকা টাকা করস কে? হ্যাঁ, একবারে মোটা হয়ে টাকা দিমু, অন জায়গা। ঠিক আছে সর্দার সাহেব, কোনো চিন্তা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম ম্যাডাম। ওই তুমি আবার বইসা রইছো কেন? যাও, আমার শরীরে একেবারে জং ধইরাইছে, অনেক দিন ধরে তেল মালিশ করি না, তেল নিয়ে আসো, তেল মালিশ করতে হইব। যাইতাছি, আর কত জ্বালাইবে? রাইতে তো তোমার নতুন জীবন শুরু হয়। কি রে ইতি, গ্রামের কত ছেলে তোকে বিয়ে করার জন্য পাগল, একমাত্র তোর বাবার ভয়ে তোর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইতে পারে না। আচ্ছা আমাকে বলতো তোর কেমন ছেলে পছন্দ, তাহলে ওইরকম ছেলেই তোর বাসায় পাঠাবো। আমাকে তো প্রতিদিন কত ছেলে বলে যে তোমার বান্ধবীর কেমন ছেলে পছন্দ, আমাদেরকে একটু বলো, তাহলে আমরা ওইরকম সেজেই তার বাসায় যাব। ও, তোকে অনেক ছেলে জিজ্ঞেস করে? আচ্ছা তাহলে তুই আমাকে একটা কথা বলতো, তোর কাছে যেসব ছেলেরা আমার বিয়ের প্রস্তাব দেয় তাদের পেশা কি? জানা থাকলে আমি না পরে ভেবে তোকে একটু জানাইতাম। কি পেশার ছেলে লাগবে তুই আমাকে একটু বল। আমার কাছে এমন কোনো পেশা নাই যে পেশার ছেলে আমার কাছে নাই। ডাক্তার, উকিল, ব্যাংকার থেকে শুরু করে সব ধরনের পেশার ছেলে আছে। ও আচ্ছা, একটা কথা বলতো, তোর কাছে চোর ডাকাত এরকম কোনো স্মার্ট ছেলে আছে? থাকলে আমাকে বলতে পারিস, তাহলে আমি বাবার সাথে কথা বলে তোকে জানাইতে পারি। তুই কি বলতেছিস এসব? এত পেশার ছেলে থাকতে তুই চোর ডাকাত খুঁজতেছিস? আচ্ছা তুই কি তোর মায়ের মতন চোর জামাই বিয়ে করবি? কেন করবো না বলতো? আমার বাবা হলো একজন পেশাদার চোর, আমার বাপ দাদা 14 গোষ্ঠী চোরের গোষ্ঠী। এখন আমি যদি চোর বিয়ে না করি, তাইলে আমার বাবা মরে যাওয়ার পর এই চোরের সর্দার কে হবে বলতো? তার মানে তুই তোর বংশের মান সম্মান বাঁচানোর জন্য তোর নিজের জীবনটাকে শেষ করে দিবি?
তুই এত শিক্ষিত একটা মেয়ে, তোর কোনো দিক দিয়ে কোনো কমতি নেই, তোর জন্য কত ডাক্তার, উকিল, ব্যারিস্টার, কত ছেলে পাগল তুই জানিস। আর তুই বলতেছিস একটা চোর জামাইকে বিয়ে করবি? আচ্ছা তোর মাথা কি আছে নাকি গেছে, আমি সেটাই বুঝতেছি না। শোন, আমার মাথা ঠিকই আছে, মাথা গেলে তোরটা গেছে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই যে ডাক্তার, উকিল, এই পাশে সেই পাশা, তাদের মাসে ইনকাম কত? সর্বোচ্চ হলে 1 লাখ টাকা। আর আমার বাবাকে দেখ, আমার বাবা প্রতিদিন আমাকে লাখ লাখ টাকা সোনা দানা দিচ্ছে। এক কথায় ছোটবেলা থেকে আমাকে রাজকন্যার মতো বড় করেছে। আমি এত টাকা পয়সা স্বর্ণ গয়না দেখে বড় হয়েছি, সেইখানে আমার এই সামান্য টাকায় না পোষবে না। আমি আমার বাবাকে দেখে ছোটবেলা থেকেই সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি বিয়ে করতে হয় তাহলে কোনো চোর বা ডাকাতকেই বিয়ে করব। আর শোন, এটা শুধু বংশের মান সম্মানের জন্য বিয়ে করব এমনটা না। ডাক্তার ইঞ্জিনিয়াররা মাসে আমাকে 1 লাখ টাকা দেবে, আর চোর বা ডাকাত আমাকে প্রতিদিন লাখ লাখ টাকা স্বর্ণ গয়না দেবে। তাই আমি চোর বা ডাকাতি বিয়ে করব, কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ারকে না। বুঝতে পারছিস? যেমন আমার বাবা আমার মাকে এনে দেয়, তেমনি আমার চোর স্বামীও আমাকে এনে দেবে। তুই লাখ লাখ টাকা আর সোনার জন্য তোর এত সুন্দর জীবনটাকে এইভাবে নষ্ট করে দিবি? তোর কাছে তোর জীবনের চেয়ে সোনার মূল্য বেশি? আচ্ছা তুই জানিস চোরের বউদের রাত কিভাবে কাটে? হ্যাঁ জানি, চোরের বউদের রাত কাটে টাকা পয়সা আর গয়নাগাটি দেখে। আর এটার মর্ম তুই কি বুঝবি? তুই তো বিয়ে করছিস একটা স্কুল শিক্ষককে, কোনোদিন তোকে ভালো কোনো একটা দামি বা ভালো গয়নাগাটি, ভালো কোনো গিফট দিছে তোকে? বল। সবসময় তো পরে আসিস শুধু সস্তার একটা জামা। আমাকে দেখ, সবসময় দামি ব্র্যান্ডের জিনিস আমি পরি। যখন শাড়ি পরি না, আমি গা ভর্তি গয়নাগাটি থাকে। মানতেছি তোর গা ভর্তি সোনা গহনা থাকে, কিন্তু আমার হাজবেন্ডের যে নাম আছে তোর বাবার কিন্তু সেই নাম নাই। তোর বাবাকে তো সবাই কালু চোর বলে ডাকে, আর তোকে কালু চোরের মেয়ে বলে ডাকে, আর আমাকে রফিক মাস্টারের বউ বলে ডাকে। এখন বল, তোর দাম বেশি নাকি আমার দাম বেশি? শোন, আমার না এত মানুষের মৃদু মিষ্টি কথার কোনো দরকার নাই। আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো, সেটা হলো টাকা। একটা স্বামীর টাকা থাকলে সে যে কোনো পেশার লুকিয়ে হোক না কেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা চল। কি রে, যাবি না? চল। বন্ধু, চুরিরা হাতি করে তো মেলা টাকা কামাইছস, বাড়ি করছস, গাড়ি করছস, কিন্তু একটা জিনিস করছ নাই বন্ধু, এটা হলো বিয়া। বন্ধু, এবার একটা সুন্দর একটা মাইয়া বিয়া কইরা জীবনটা শুরু কর। এইভাবে আর কতদিন পার করবি একা একা? তোর বয়সের ছেলেরা বিয়া শাদী করে আব্বা ডাক শুনে ফেলাইছে, কয়দিন পরে নায়নাদের করে ডাক শুনবো, আর তুই শালা এখনো বিয়ে করস নাই। হ্যাঁ, চুরিটা হাতে করে কি আর জীবন চলবো? এবার বিয়া শাদী করা লাগবো না তোর? লাগবো রে, বিয়ে তো করতে মন চায় আমার, তো টানে বিয়ের দিকে টানে। আমার মন চায় আমার একটা সংসার হোক, সুন্দরী একটা বউ আমার ঘরে আসুক, বাচ্চা টাচ্চা থাকুক, আব্বা বাবা বলে ডাকুক, চুরি করে কিছু জিনিসপত্র কাই না খাওয়ামো। কি করবো ক? শালার দুনিয়াতে পাত্রী কপালে পড়ছে ঠাডা, পাত্রী খুঁজা পাই না। আরে বাবা রে বাবা, আমি আশিক তোরা যেতে মানুষের বিয়ে করতে পারি নাকি? হ্যাঁ, আমার একটা সমাজে মান সম্মান আছে না, কিন্তু পাত্রী খুঁজা পাইতেছি না। আর আমার পাত্রী কেমন দরকার জানোস? আমার যোগ্য পাত্রী দরকার, যে আমার সম্পত্তি, আমার অহংকার, আমার প্রাচুর্য সবকিছু সামলে রাখতে পারবো। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? সবকিছু সামলে রাখতে পারবো, কিন্তু না, এমন পাত্রী আমি খুঁজেই পাইতেছি না। আর শালার ওই যে ঘটকরা, বোকা চন্দ্ররা আমার কাছে আসে, পাত্রী সন্ধান দেবে বলে, আমি টাকা দেই, টাকা নিয়ে উধাও পালায় যায়, পাত্রী কোনো খোঁজ খবর নাই। কেন যে আসে না সেটা যদি তুই বুঝতি, তাহলে যোগ্য পাত্রী খুঁজতি না। কোনো বাবা মায় চায় না তার মেয়েকে একটা চোরের কাছে বিয়ে দেয়। যতই টাকা পয়সা থাক, প্রতিটা বাপ মায় চায় তার মেয়ের জামাই একটু ভদ্র হোক, একটু শিক্ষিত হোক। মাইয়া বিয়া দিলে সমাজের কাছে পরিচয় দিতে পারবো না, আর টাকা পয়সা দিয়ে কি মানুষের থেকে সম্মান আনা যায়? হালকা পাতলা অপমান করলি না, কি বলতে চাস তুই? আমি ভালো বলো না? সেটা তো তুই আমার থেকে ভালো জানোস। তাছাড়া এসব বাদ দে, আমার কালু ঘটকের সাথে দেখা হয়েছিল কালকে, আমি তার কাছে তোর কথা বলছি। আমি জানি তুই যদি সারা জীবন ধরে খুঁজস তোর লাগে পাত্রী, তুই জীবনে পাবি না। কারণ কোনো বাবা মা জানি না চোরের কাছে মেয়ে বিয়ে দিব না। তাই এর কাছে আমি যেমন চোরের কাছে বিয়ে দিব এরকম একটা মাইয়া খুঁজছি। বন্ধু, মাইয়া একটা খুঁজা পাইছি, কালু সর্দারে চিনিস না? ওর একটা সুন্দর একটা মাইয়া আছে, দেখতে যেমন সুন্দর তেমনি গুণও কিন্তু ওরকম, বুঝছস? আর কালু সর্দার আছে না, তোর মতো একটা চোর জামাই খুঁজতেছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আরে পাই গেছোস? কষ্ট কি আমার স্মৃতি তো পুরো পানি চলে আসছে। হ্যাঁ, আমি তো জানি না যে কালু সর্দারের সুন্দরী মাইয়া আছে। এই হারামজাদা, তুই আমার আগে কবি না? হাই হাই করছে কি, বিয়ে তো ফাইনাল। তুই একটা কাজ কর, তুই কালু সর্দারের কথা ক, আমি বিয়ে করবো।
দরকার পড়লে আমি এখন গিয়ে বিয়ে করবো যদি মাইয়া রাজি থাকে। আরে আমার মতো চোরের জন্য একটা চোর সংসারের মাইয়া দরকার, যে আমার সংসারটা সুন্দরভাবে আগলে রাখবো, আমার চুরির জিনিসপত্র সুন্দরভাবে গোছায় রাখবো। আরে কস কি তুই চোরের করে বিয়ে করতে পারবো? আমি তো এটাই চাই। আমি আর 1 মিনিট দেরি করতে চাই না বন্ধু, তাড়াতাড়ি তুই কারোর সুদের কাছে যা। সেটা তো তুই করবি বন্ধু। আমি যে তোর এত বড় একটা উপকার করলাম, তার বিনিময়ে তুই আমাকে কি দিবি? গিভ এন্ড টেক না? আলার পোহালা, তুই যে গিভ এন্ড টেক ছাড়া কিছু করবি না সেটা তো আমি ভালো করেই জানি। কোনো সমস্যা নাই, আজকে বিকালে তোর অ্যাকাউন্টে আমি 50,000 টাকা পাঠাই দেবো। টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না। তুই এখন গিয়ে কালু সর্দারের কবি আমি তার মায়ের বিয়ে করবো। জলদি আমার বিয়ের ব্যবস্থা কর, যা। তুই যেমন আমার টাকা দিবি, এখন বই থেকে আমার লাভ আছে। যত আগে গিয়ে কাজটা করতে পারবো, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাইব। আরে যা 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 যা। তাহলে থাক আমি। আসসালামু আলাইকুম। আর তুই কামনা করছিস কি? তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। দরকার পড়লে তোর 50 না, তোর 1 লাখ টাকা না, বেশি হয়ে যায় 1 লাখ টাকা, 10,000 টাকা আরো বাড়াই দিব। ওরে কপাল, আমার তো বিয়া লেগে গেছে রে, মাইরা হচ্ছে। যাই পাঞ্জাবি কিনা লই আগে। আরে সর্দার সাহেব, আমি বলছিলাম না, এই রফিক ঘটক পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। এই যেমন আপনার সুন্দর রমণী একটা মেয়ে আছে না, তার জন্য এমন সুন্দর একটা ছেলে নিয়ে আসছি, তার নাম আমি আর কি বলবো। যেমন আপনাকে এই অত্র এলাকায় সবাই এক নামে চিনে না, তেমনই এই ছেলেকেও এক নামে চিনে। কি নাম জানেন? আশিক চূড়া। ও, তুই আশিক চোরার কথা কইতেছস? আমি তো ভাবছি ও অনেকদিন আগেই বিয়ে কইরা ফেলাইছে, ওই জন্যই তো আমি প্রস্তাব পাঠাই নাই। আশিক চোরা আমার নিজেরও খুব পছন্দ। আমি যদি জানতাম যে ও আশিক চোরা বিয়ে করে নাই, তাইলে তো আমি অনেক আগেই প্রস্তাব পাঠাইতাম। এমন সোনার টুকরা ছেলেকে কে হারাইতে চায়? তুই কালকেই আশিক চোরার লগে কথা বইলা ডেট ফাইনাল কইরা ফেল। সর্দার সাহেব, তারিখ আর ঠিক করতে হবে না। আপনি যদি রাজি থাকেন, আশিক আজকেই বিয়ে করতে রাজি আছে। রাজি না মানে আমি 100% রাজি। তুই এখনই আশিকরে খবর পাঠা, আজকে সন্ধ্যায় আমার মায়ের লগে আশিকের বিয়ে দেব। আলহামদুলিল্লাহ। সর্দার সাহেব, তাহলে আমি আসি। সর্দার সাহেব, আমার ফিডে যদি একটু দিতেন। আজকে ফি নিয়ে তোরে চিন্তা করতে হইব না, আজকে আমি তোরে ডবল ফি দিব। তুই আমার মনের মতো যোগ্য পাত্র খুঁজে নিয়ে আইছস। তুই এক কাম কর, আজকে সব আয়োজন কর, তোরে একবারে সব বুঝাইয়া দিব। সর্দার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই আশিকরে নিয়ে আইতেছি। হেই, তুমি এসব কি বলতেছো? আমার মাথা তো কোনো কাজই করতেছে না। আশিক একটা চোর, তোমার থেকেও বড় চোর। সেই চোরের কাছে তুমি আমার মেয়েরে বিয়ে দিবে? তুমি জানো না আশিকের পিছনে সারা দিন পুলিশ দৌড়ায়, ওরে এই ধরে তো সেই ধরে। আমার মেয়েকে কি যাই না শুনে মেয়েটা চোরের কাছে বিয়ে দিব? হ্যাঁ দিব, অবশ্যই দেব। আমার মাইয়ার কিসে ভালো হইব কিসে মন্দ হইব সেটা আমি বুঝবো। চোরের সাথে আমার মাইয়ার বিয়ে দিলে আমার মাইয়ার তো কোনো আপত্তি নাই, তোমার তো আপত্তি কিসে? তুমি কি চাও না আমার মাইয়ারা সুখে থাকুক? আমি যদি আমার মেয়ের ভালো না চাইতাম, তাহলে কি আমি এই বিয়েতে আপত্তি করতাম? আমি চাই আমার মেয়ে ভালো থাকুক। আর একটা চুরের বইয়ের জীবন কিসের তো আমার চেয়ে ভালো কেউ জানে না। আমি কোনোদিন রাতে তোমার বাড়িতে পাইনি। সকালবেলা বাড়িতে আসো, সারাদিন তুমি ঘুমাও, রাত 10টা বা 11টা বাজার সাথে সাথে তুমি বেরিয়ে যাও। আমি কি সেইটা চাবো যে আমার মেয়ের জীবন আমার মতো হোক? ওই, এইটা তুই কি বললি? আমি তোর জীবন শেষ করে দিলাম? হ্যাঁ, আচ্ছা তুই কত, তোর কিসে অপূর্ণতা আছে? তুই জীবনে যা চাইছস আমি তাই দিছি, সোনা দানা টাকা পয়সা সব কিছু দিছি, তাইলে তুই কিভাবে বললি তোর জীবনটা আমি শেষ কইরা দিছি? তুমি আমাকে টাকা পয়সা গয়না গাটি অনেক কিছু দিছো, কিন্তু তুমি কি আমাকে একদিন জিজ্ঞাসা করছো যে রাতে আমার ভয় করে কিনা? এই যে আমি একা ঘরে থাকি, তুমি কি একদিন আমাকে আমার জন্য সময় দিছো? তুমি কি একদিন আমাকে এনে কোথাও ঘুরতে গেছো? একটা মেয়ে মানুষ শুধু গয়না গাটি দিলে সুখী হয় না, স্বামীকে পাশে যায়, স্বামীকে কাছে যায়, স্বামীকে নিয়ে সময় কাটাতে চায়। কিন্তু তুমি, আমি আর তোমাকে কিছুই বলবো না। আমি চাই আমার মেয়েটা সুখে থাক। ওই, তুই ভালো কইরেই জানস যে এই কালু সর্দার আলগা পিরিতি পছন্দ করে না। আলগা পিরিতি কালু সর্দারের কাছে কোনো দাম নাই। এই কালু সর্দারের কাছে আলগা পিরিত চাওয়া মানেই হচ্ছে বোকামি।
আমার কাছে যা আশা করতে পারোস তা হইল সোনা দানা, টাকা পয়সা, এই সব। এছাড়া অন্য কিছু চাওয়াই হইল বোকামি। এই কালু সর্দারের কাছে টাকা পয়সা ছাড়া আর কোনো কিছুর দাম নাই। এই কথাটা মাথায় ঢুকাইয়া রাখিস, আর এই কথাটা তোর মাইয়ার মাথায়ও ভালো কইরা ঢুকাইয়া দিস। আমার কথাই ফাইনাল। আল্লাহ, আল্লাহ তুমি আমার মায়ের রক্ষা করো। আমার জীবন তো বরবাদ হয়ে গেছে, আমার মেয়েটার জীবন যেন বরবাদ না হয় আল্লাহ পাক। মারে, এখনো সময় আছে, তুই এখান থেকে পালিয়ে যা, পালিয়ে তোর মামার বাড়ি চলে যা। সময় হলে আমি তোকে আবার ফেরত নিয়ে আসবো। তবু তুই তোর বাবার কথায় রাজি হোস না। দেখ না, তোর বাবাকে বিয়ে করে আমার জীবনটা নরক হয়ে গেছে। এখন তুইও যদি একটা চোরকে বিয়ে করস তাহলে তোর জীবনটা নরক হয়ে যাইব। আচ্ছা মা, তোমার সমস্যা কি আমাকে বলো তো? বাবা যখনই আমার জন্য একটা চোর সম্বন্ধ নিয়ে আসে বিয়ে দেওয়ার জন্য, তখনই তুমি সেই বিয়েতে বাগড়ে দাও। তোমার সমস্যাটা কোথায়? তুমি কি আমার ভালোটা চাও না, নাকি আমার সুখটা তোমার সহ্য হয় না? তুই এসব কি বলছিস? পৃথিবীর কোথাও শুনেছিস যে কোনো মা তার সন্তানে ভালো চায় না? হ্যাঁ, আন্টি তো একদম ঠিক কথা বলেছে। কি হয়েছে তোর? তুই আন্টির সাথে এরকম কথা কেন বলছিস? আন্টি তো তোর ভালোর জন্যই বলছে, কারণ আন্টি জানে বিয়ের পর তুই কেমন পরিস্থিতিতে পড়বি। তুই আন্টিকে ভুল বুঝছিস। আচ্ছা তুই বল, কোনো মা কি তার সন্তানের খারাপ চায়? তুই ঠিকই বলছস। কোনো মা যেমন তার সন্তানের খারাপ চায় না, তেমনি কোনো বাবাও তার মেয়ের খারাপ চায় না। আমার বাবা মার মধ্যে একটা পার্থক্য কি জানিস? আমার মা আমার ভালোর জন্য এই বিয়ে করতে না করছে, আর আমার বাবা আমার ভালোর জন্য এই বিয়ে দিতে চাচ্ছে। তাছাড়া ছোটবেলা থেকে আমার সব আবদার, সব ইচ্ছে আমার বাবা পূরণ করেছে, আমার মা না। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাবা আমার মায়ের সব চাহিদা পূরণ করার পরেও, এত টাকা পয়সা গয়নাগাটি দেওয়ার পরেও মা সবসময় বাবার সাথে খারাপ ব্যবহার করতো। মা সবসময় বাবার উপর বিরক্ত থাকতো। মা কখনই বাবাকে সহ্য করতে পারে নাই। বাবা যখনই আমার জন্য একটা চোর বিয়ে আনে, মা তখনই বাধা দেয়। আমার এসব ভাল লাগছে না, আর এসব ফালতু কথা আমি আর শুনতে চাই না। শোনো মা, আমি আমার বাবার কথা মতো একটা চোরকেই বিয়ে করব। তোমার ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, সেটা দিয়ে আমার কিছু যায় আসে না। আর তোকে বলছি, তোর যদি সবকিছু মেনে নিয়ে এই বিয়ে খেতে ইচ্ছে, ওই বিয়েতে থাক, নয়তো চলে যা। তুই এসব কি বলছিস? আমি তোর মা, আমি সারা জীবন তোর ভালো চাইবো। তুই কি করে ভাবলি যে আমি তোর ভালো চাই না? ঠিকই তো, তুই এসব কি বলছিস আলতু ফালতু কথা? আন্টি, ওকে বলে কোনো লাভ নেই। ও লোভে পড়ে এখন এই বিয়ে করবে, আর বিয়ের পর তুই এসব কান্না করবি, বুঝছিস? এখন আমাদের কথা তো কানে যাচ্ছে না তোর। আন্টি বাদ দেন, ও যখন ওর ভুলটা নিজে বুঝতে পারবে তখন ও নিজেই কান্নার কোণে ঢলে পড়বে। মা, ভালো। তার মানে আমি এখন যে কষ্ট সহ্য করতেছি, সেই কষ্ট আমার মাও সহ্য করেছে। আর আমি না বুঝে আমার মাকে তখন কত কথা শোনাইতাম। এতটা বছর ধরে মা আমার মুখ বুঝে সব কষ্ট সহ্য করে গেছে। আমি যদি মায়ের কথা শুনতাম, তাইলে হয়তো আমার এই দিনটা দেখতে হতো না। মা মা আমাকে কতবার করে বলছে, তুই এখান থেকে চলে যা, চলে যা, কিন্তু আমি মার একটা কথাও শুনি নাই। মার কথা না শুনে আজকে আজকে আমার কপালে এই দুর্গতি লাগছে। সেদিন সেদিন যদি আমি আমার মায়ের কথা শুনতাম, তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হইতো, অনেক সুন্দর হইতো। কি করবো এখন আমি? মাগো, তোমার মতো কষ্টে আমিও পড়ছি গো মা। মারিয়া,
কিরে, তুই এতদিন কোথায় ছিলি? তোর তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। বাবা, তোকে তো খুব হাসি খুশি আর খুব সুন্দর লাগছে। কিরে, এই সৌন্দর্যের রহস্য কি? তুই তো জানিস বিয়ের পর একটা মেয়ের সৌন্দর্যের রহস্য থাকে তার হাজবেন্ডের ভালোবাসা, যত্ন আর কেয়ারিং। আমার ক্ষেত্রেও সেম। তুই তো জানিস তোর দুলাভাই ছোট একটা স্কুলে জব করে, বেতন তেমন একটা বেশি না, কিন্তু আমার বিয়ের পর থেকেই শখ হয়েছিল আমি তাকে নিয়ে বিদেশে ঘুরতে যাব। তাই সে তার প্রত্যেক মাসের বেতন থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আমাকে নিয়ে গত মাসে বিদেশে ঘুরতে গিয়েছিল। সেজন্যই তুই আমার কোনো খোঁজ পাসনি। মানুষটার সামর্থ্য কম থাকলে কি হবে, আমার কোনো চাহিদা অপূর্ণ রাখে না। আচ্ছা, তোর চেহারার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেছিস। শুকাবো না, কি করব বল? আমি যে ছেলেকে বিয়ে করছি তার অত্যাচারে, তার চিন্তায় আমার আজকে এই অবস্থা। আসলে সেই দিন তুই ঠিকই বলেছিলি। তুই আর মা আমাকে যেভাবে বুঝাইছিলি, আমি যদি সেদিন বুঝতাম তাহলে আজকে আমার এত কান্না করতে হইতো না। সেদিন তুই আমাকে বলছিলি না যে আমি কেঁদে কুল পাবো না। আসলে ওকে বিয়ে না করলে আমি এই জিনিসটা বুঝতাম না। আমার মার কাছে আমার বাবা এত টাকা পয়সা, গয়নাগাটি, এত কিছু দেয়, তারপরেও না আমার মার মনে কখনো সুখ ছিল না। আমি মাঝে মাঝে মার উপর খুব বিরক্ত হতাম, ভাবতাম মার মনে হয় এটা স্বভাব। কিন্তু আজকে দেখ, এই ছেলেকে বিয়ে করে আমি হাড়ে হাড়ে বুঝতেছি আসলে সেটা মার স্বভাব ছিল না। মার জীবনে করা একটা ভুল ছিল, যেটা আমি করেছি। আমার মা আর তুই আমাকে অনেক বাঁচানোর চেষ্টা করেছিলি, কিন্তু আমি বুঝতে পারি নাই আসলে মাকে তো কেউ বাঁচানোর চেষ্টা করে নাই চোর জামাইয়ের হাত থেকে। সেজন্য মার জীবনটা নষ্ট হয়ে গেছে, আর আমি দেখ নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে ফেলছি। আজকে আমার কাঁদতে কাঁদতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারতেছি না রে। সেদিন যদি তোর আর মার কথাগুলো বুঝতে পারতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হইতো না। থাক, এসব নিয়ে এখন আর চিন্তা করিস না। তুই যে তোর ভুল বুঝতে পারছিস এটাই অনেক। এখন তুই ভেবে দেখ কি করবি। তোর তো বয়সও খুব একটা বেশি হয় নাই, আন্টি তো সারা জীবন অনেক কষ্ট করে আসছে। এখন তুই চাইলে পারিস আন্টিকে বাকি জীবনটা একটু ভালো রাখতে। হ্যাঁ, তুই একদম ঠিক বলছিস। আমার জন্য না হইলেও আমার মায়ের জন্য হইলেও আমাকে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা শোন না, আমি আজকে আসি, পরে একদিন কথা হবে। হ্যাঁ, যাক, মেয়েটা এতদিনে নিজের ভুলটা বুঝতে পারছে। এবার যদি আন্টিকে নিয়ে একটু ভালো থাকে আমারও খুব ভালো লাগবে। মা, তুমি এখনো এখানে মন খারাপ করে বসে রয়েছো? এই যে দেখো, আমি রেডি হয়ে ব্যাগ গুছিয়ে চলে আসছি। চলো আমরা এখনই এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব। আমি না বুঝে এতদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি মা। তুমি সবসময় আমার ভালোটা চেয়ে আসছো, কিন্তু আমি তোমার একটা কথাও বুঝতে পারিনি। না বুঝে বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমাকে কষ্ট দিয়ে কথা বলছি। তোমার কথাগুলো যদি আগে আমি শুনতাম, তোমার কষ্টটা যদি আমি একটু বুঝতে পারতাম, তাহলে আজকে হয়তো আমার এই দিন দেখতে হইতো না। আজকে আমাকে এত কষ্ট ভোগ করতে হতো না মা। তোমার কথা শুনতে পাইনি বলে আজকে আমি ওইসব শাস্তি ভোগ করতেছি মা। আরে বোকা মেয়ে, তুই কান্না করতেছিস কেন? বিশ্বাস কর, এতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু তুই যে তোর ভুল বুঝতে পারছস এর জন্য আমি খুশি। শুধু একটাই কষ্ট রে মা, তোর এই ভুলটা যদি তুই আরো কিছুদিন আগে বুঝতে পারতি তাহলে তোর জীবনটা আজকে এরকম হইতো না। মারে, আমার তো বয়স হয়ে গেছে, আমার জীবন নিয়ে আর আমি ভাবি না, কিন্তু তুই তো জীবনের মাত্র শুরু। মারে, তুই একটা কাজ কর, তোর বাবা তোর জামাই দুজনে কেউ বাসায় নেই, এই ফাঁকে তুই চলে যা। আরেকটা কথা শুন, তোর বাবা আর তোর জামাই যদি বাসায় থাকে তাহলে তুই কখনো মা এই বাড়ির থেকে বাইরেতে পারবি না। তাই বলি কি, এখনই সুযোগ আছে, তুই জাগা। জানোস তোর বাপের আমি কত বুঝাইছি, কে শুনে কার কথা? সে শুধু চিনে টাকা টাকা টাকা, টাকাটা করতে করতেই জীবনটা শেষ করে দিল। জানোস মা, তোর বাবারে আমি কতবার ছাইরে যাইতে চাইছি, কিন্তু যখন তোর চেহারাটা আমার চোখের সামনে ভাসে আমি আর চলে যেতে পারি না। আরে এখন তো আমার বয়স হয়ে গেছে, আমি কই যাবো, তোর বাপের লগে কাটামো। কিন্তু তুই, তোর তোমার বয়সে কিচ্ছু না, তোর জীবন মাত্র শুরু হয়েছে। তাই কই কি
তুই এখান থেকে জাগা। হ্যাঁ যাব মা, তবে আমি একা না, তোমাকে আমার সাথে করে নিয়েই চলে যাব। এমন একটা জায়গায় তুমি আর আমি চলে যাব যেন কেউ কখনো আমাদেরকে খুঁজে না পায়। মারে মারে সেইটার এখন সম্ভব না, যখন সম্ভব ছিল তখনই তো আমি রাজি হই নাই। আর এখন তো তোর বাপের পাপ পুণ্যের সাথে মিলে গেছি আমি, যেহেতু এই পাপ পুরীর থেকে আমি বাইরেতে পারম না, তাই তোর বাপের সাথে আমি মিলাই জিলাই থাকুম এইখানে। মারে আমার জীবন তো শেষ, তুই বলছে এন থেকে যা, এন থেকে যাইয়া তুই নতুন করে জীবন শুরু কর, অনেক শান্তি পাবি। তাড়াতাড়ি যা, তোর পাপে তো আইসা পড়বো। মা, ছোট বয়সে তুমি আমাকে ফেলে রেখে চলে যাও নাই, কারণ আমার কষ্ট হবে সেই জন্য। তুমি কি করে ভাবলে মা তোমাকে এই বয়সে এসে আমি তোমাকে একা রেখে আমি চলে যাব? এই একাই জালিমদের কাছে, এই পাপের সাম্রাজ্যে তোমাকে ফেলে রেখে চলে যাবো আরো সারাটা জীবন দুঃখ ভোগ করার জন্য? সেটা আমি কখনো হতে দেবো না মা। যেতে যদি হয় তাহলে এই বাড়ি থেকে তোমাকে সাথে করেই নিয়ে যাব, আর সেটা যদি না হয়, তুমি যদি চাও তাহলে এই বাড়িতে তোমার সাথে থেকে আমি সারা জীবন কষ্ট করবো, কিন্তু সেটা করা মানে উচিত হবে না মা। চলো চলে যাও। ইতি, তোর মায়ের লইয়ে কই যাইতেছস? হ্যাঁ, আমার হাতে ব্যাগ। ওই তো গোনা কইছি বাড়ির থেকে বের হবি না, তাইলে বাড়ির থেকে বের হইলি কোন সাহসে? আব্বা এখনো বুঝতে পারেন নাই, আমরা রাইতের আধারে বাইরে থাকি, সেই সুযোগে এই মার মাইয়া মিল্লা বাড়ি থেকে ভাইকা যাইতাছে। আমাকে যত স্বর্ণ গহনা টাকা পয়সা যা কিছু আছে চুরি ডাকাতির সব কিছু নিয়া ভাইকা যাইতাছে। আপনারা তো বারবার কইছিলাম, বারবার হুঁশিয়ার করছিলাম যে আপনি এগো বিশ্বাস করেন না। এই মাইয়ার মার প্রতি না আমার সন্দেহ হয়, মোটেও সুবিধার মনে হয় না। কিন্তু দেখেন আমরা বাড়িতে নাই, এই সুযোগে এই যে ব্যাগের মধ্যে নিশ্চিত আমাকে স্বর্ণ গহনা নিয়া পগার পার হইতে চাইতেছে। কিন্তু কপালটা কতটাই ভালা, আমাকে চোখের সামনে পইরাই আছে। তোমার পাইছেন এবার, আপনি তো বিশ্বাস করতে চান না। কি চুপ কইরা সুকেন? আশিক কি কইতেছে তার উত্তর দেস না কে? উত্তর দিব কেমনে আব্বা, মুখে তো জবান নাই, জবান বন্ধ হয়ে গেছে। এত তোষামত না কইরা আপনি নিজে ব্যাগটা খুলেন, সব প্রমাণ হয়ে যাইব। মায়ের একটাও মাটিতে পড়বো না ইসকা। কি পাইছো তো? পাইছো না তোমার সোনা দানা গয়না অলংকার সবকিছু? টাকা পয়সা সব নিয়ে আমরা পালাই যাচ্ছি, আমি আর আমার মা। দেখো এবার তাইলে এই যাইতে রাডারে পালাইয়া যাইতেছস কেন? হ্যাঁ, তুই কি কইতাছিস? কি বলতে চাইছি তুমি বুঝতে পারতেছো না? আমি আর আমার মা তোমার এই পাপের সাম্রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। ছোটবেলা থেকে তুমি আমাকে যা বলতা আমি অন্ধের মতো তাই বিশ্বাস করতাম। ছোটবেলা থেকে তুমি আমাকে বুঝায় আসছো জীবনের টাকা পয়সাই সব, আমি তোমার সেই কথাকেই মূল্য দিছি। মা আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে জীবনের টাকাটাই সবকিছু না, কিন্তু আমি আমার মার একটা কথার মূল্যও দেই নাই। আমি সব সময় ভাবতাম তুমি আমার জন্মদাতা পিতা, তুমি যেটা করবা যেটা বলবা সেটা আমার ভালোর জন্যই করবা। কিন্তু দিন শেষে আমি কি দেখলাম, তুমি আমার বাপ আমার জীবনের সবথেকে বড় ক্ষতিটা করছো। তুমি নিজে যেমন একটা চোর, তুমি যেমন আমার মায়ের জীবনটা নষ্ট করছো, তেমনি বেছে বেছে আর একটা চোর ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করছো। তাই আমরা তোমার এই বাড়ি ছেড়ে এখন চলে যাব। ইতি চুপ! অনেক অন্যায় অত্যাচার করছো আমার মায়ের উপরে, আর কত করবা, আর কত? আমার অন্ধ চোখ না এখন খুলে গেছে বাবা। বিয়ের পর থেকে তুমি দিনের পর দিন মার উপর অত্যাচার করে আসছো, মানুষকে লুটপাট করে ডাকাতি করে আসছো, আর আমাকে একটা মানুষ বানিয়ে ছেড়ে দিছো টাকা পয়সা দিয়ে। আমার ভেতরেও জন্ম দিছো যে একটা চোরকে বিয়ে করতে, একটা ডাকাতকে বিয়ে করতে, যার কারণে এই সমাজের কোনো ভালো ছেলেকে আমার পছন্দ আসে নাই। আমিও সিদ্ধান্ত নিচ্ছি একটা স্মার্ট চোর ছেলে থেকে বিয়ে করবো। আর এই যে দেখো আমার চোর স্বামী, যে কিনা বিয়ের পর তোমারই মতো, হ্যাঁ ঠিক তোমারই মতো, তুমি যেমন
কথায় কথায় মার গায়ে হাত তুলতে, মাকে অপমান করতে, কষ্ট দিতে, ঠিক আমার এই চোর স্বামীও কথায় কথায় আমার গায়ে হাত তোলে, আমাকে অপমান করে। অনেক হয়েছে, আর না, অনেক সহ্য করছি তোমাদের এই অন্যায় অত্যাচার। আমরা না তোমাদের এই পাপের সাম্রাজ্য থাকতে চাই না, তোমাদের এই টাকা পয়সা গয়না আলিশান বাড়ি আমরা কিচ্ছু চাই না। যারা তোমাদের এই পাপকে বেছে নিয়ে তোমাদের সাথে চলতে পারবে তাকেই খুঁজে নাও। খবরদার আমাকে আর আমার মাকে আটকানোর চেষ্টা করবে না। আমরা আজ এই মুহূর্তে তোমাদের এই পাপের সাম্রাজ্য ছেড়ে বেরিয়ে যাব। মা চলো। তুই যাইতে পারবি না, যাইতে পারবি না, এবারে থেকে কোথাও এই থাকবি। খবরদার আশিক, খবরদার আমাকে আর আমার মাকে যদি একটা বার আটকানোর চেষ্টা করছো না, তাহলে এতদিন মুখ বুজে যা সহ্য করছি সেটা আর করব না। এখনই আমি আর আমার মা থানায় গিয়ে তোমার নামে আর আমার বাবার নামে কমপ্লেন করব যে কালু ডাকাত আর আশিক ডাকাত এই বাড়িতে থাকে। তখন তোদেরকে যদি ফাঁসির কাঠ করে দান না করাইছি না, তখন বুঝে নিবি। চল মা চলো। ঘরের শব্দ বেবি সন্দেহ সবা চিন্তা কইল না, এখন থামানো যাইব না। বুঝতে পারছো, রাগের মাথা তো কয়দিন বাপের বাড়িতে গিয়া থাও, তারপরে নিয়ে আমনে। আর আমারও আসলে এখন থেকে ভালোই চলন লাগবো।